আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে ৫ জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে। ইরানের রেড ক্রিসেন্ট হাসপাতালে বোমা বর্ষণ। লেবাননের শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলের হামলা। দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে। খুলনায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত। বেলা ১১টার দিকে নগরীর দৌলতপুরে কল্পতরু মার্কেটের সামনে এই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নজির নেই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এদিকে ঈদে ঘরমুখ মানুষের চাপ এখনো শুরু হয়নি। সড়ক ও রেলপথেও নেই ততটা ভিড়। কাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে নামবে মূল ঢল। তবে জ্বালানি সংকট না কাটলে ঈদযাত্রায় প্রভাব পড়তে পারে শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। শুরু হয়েছে শেকড়ের টানে বাড়ি ফেরার পর্ব। চলছে আগাম টিকিটে রেলে শেষ কর্মদিবস হলেও সকালের দিকে তেমন চাপ ছিল না। ভোগান্তিহীন যাত্রায় উৎসবের আনন্দ হবে দ্বিগুণ, এমনটি প্রত্যাশা যাত্রীদের। ঈদের বিশেষ ট্রেনের যাত্রাও আজ থেকেই শুরু হবে, তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে ভুগেছেন কেউ কেউ। আগে যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো। প্রতিদিন সকালবেলা উঠে বসে থাকি কিন্তু টিকিট পাওয়া যায় না। ৩-৪ দিন ট্রাই করার পর একদিন, তাও আমরা দুইজন দুই জায়গায় দুই বগিতে টিকিট পেয়েছি। এরকম কোনোটা বিকাশ পেমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে বের করে দেয়, একই প্রবলেম। আপাতত এর জন্য কোনো হ্যাসেল এখনো পাইনি। এখন আল্লাহর উপর ভরসা যে টাইম মতো ট্রেনটা ছাড়লেই চলে। কাল থেকে সরকারি ছুটি শুরু, তাই অফিস ছুটির পর বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে সড়কপথে। অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ মেলেনি, তবে তেলের সংকট নিয়ে শঙ্কিত পরিবহন সংশ্লিষ্টরা। সকালবেলা একটু ভালো ছিল, আর এখন আপাতত কম। বিকালে আশা করতেছি বেশি হবে। ডিপুতে তেলের জন্য গেছে, তেল পাইনি, ওই জন্য আমরা অনেক গাড়ি বন্ধ। তেল দিচ্ছে আগে যেরকম ফুল একটা টাঙ্কি ফুল করতে পারতাম, এখন এটা পারি না। কালকে আরো যাত্রীর চাপ বেশি বাড়বে। যাত্রীর চাপ বাড়লে সঠিকভাবে টাইম মতো গাড়ি দিতে পারবো না। এখানে আপনার টিকিট ঠিক আছে নির্ধারিত দামে আমরা পেয়েছি, অর্থাৎ আপনার ৩১০ টাকা করে পেয়েছি। টিকিট যা ভাড়া দিয়ে সবসময় যাই, মাশাআল্লাহ ওই ভাড়া দিয়ে আমরা কেটেছি। সুন্দরভাবে সিরিয়াল পাবেন, সিরিয়াল মেইনটেনেন্স করে আমরা গাড়িতে উঠছি। সড়কপথের ঈদযাত্রা তদারকি করতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। টার্মিনালে নারী যাত্রীদের জন্য বিশেষ টয়লেটও উদ্বোধন করেন তিনি। এরপর বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির নেই। গতকাল থেকেই শতভাগ জ্বালানি তেল পাচ্ছে গণপরিবহনগুলো। নির্ধারিত টাকার চেয়ে ১ টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোড এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ২৪ ঘন্টা তৎপর আছি। ২৪ ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি। মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫,০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জিএসসিসি প্রশাসক। অবস্থাতেই যে সমস্ত জিনিসপত্র তার সাথে বহন করা যাবে না, ধারালো বা অবজেকশনমূলক যে সমস্ত কিছু আছে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আসবেন, নামাজি যারা আসবেন, ওনাদেরকে সদয় অনুরোধ করব ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। সড়কপথের ঈদযাত্রা তদারকি করতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। টার্মিনালে নারী যাত্রীদের জন্য বিশেষ টয়লেটও উদ্বোধন করেন তিনি। এরপর বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির নেই। গতকাল থেকেই শতভাগ জ্বালানি তেল পাচ্ছে গণপরিবহনগুলো। নির্ধারিত টাকার চেয়ে ১ টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোড এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ২৪ ঘন্টা তৎপর আছি। ২৪ ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না। থেকেই শুরু হবে ঘরমুখ মানুষের চাপ, তাই আগেই যাতে জ্বালানি সহ সব অনিশ্চয়তা দূর হয়। সুমাইয়া ঐশী,
যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫,০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। রাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিকও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। এছাড়াও ইসরায়েল, কুয়েত, আরব আমিরাতেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী। ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়। নিহত হন বাসিজ গ্রুপের এক কমান্ডার। এছাড়াও ইস্পাহানে বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। যৌথ অভিযান চলে কারাজ, বন্দর সিরাফ, বন্দর আব্বাস, জাম সহ বিভিন্ন এলাকায়। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বড় ধরনের ড্রোন হামলা। আগুন ছড়িয়ে পড়ে একাংশে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। রুট পরিবর্তনে বাধ্য হয় বহু ফ্লাইট। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোর থেকে অন্তত 7টি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয়। দক্ষিণ লেবাননে হামলার শিকার হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। রোববার বিকেলে দক্ষিণ লেবাননে তাদের 3টি টহল দলকে লক্ষ্য করে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী খুলনায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে নগরীর দৌলতপুরে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাশিকুল আনাম রাসু মার্কেটের সামনে একটি দোকানে ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় 2 থেকে 3 জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসু দৌলতপুর থানা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সম্পৃক্ত হন যুবদলের রাজনীতিতে। তার বাবা 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারা কি কারণে যুবদল নেতা রাসুকে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি স্বজন কিংবা পুলিশ। আর পোস্টমর্টম আর কি করে যাই হোক, আমার কলিজা তো ঠান্ডা হবে না। আমি তো আমার শূন্য স্থানের পূরণ হবে না। এই শত্রুতা বাইরের কিছু কেউ না, আমাদের দৃঢ় বিশ্বাস এটা এগুলো বাইরের কেউ না, নিঃসন্দেহে নিজেদের ভিতরে। সে আসলে রাজনীতির পাশাপাশি